হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ওপর একটি নতুন টপিক, সেটি হচ্ছে ইকোনমিক রিফর্মস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ইকোনমিক রিফর্মস কথাটির অর্থ হচ্ছে অর্থনৈতিক কিছু পরিবর্তন। এবার রিফর্মস মানে হচ্ছে রিফর্মেশন করা, তার মানে হচ্ছে এখানে কিছু পলিসিস আনা হয়েছে বা কিছু নিয়মনীতি চেঞ্জ করা হয়েছে, যেগুলোর ফলে অর্থনীতিতে একটি পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা প্রথম কে স্টার্ট করেন? দিস আইডিয়া ওয়াজ ফার্স্ট টেকেন ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ রাজীব গান্ধী ইন 1985। তো 1985-এ এই আইডিয়াটা ফার্স্টে আনা হয় যে এরকম ইকোনমিক রিফর্ম বা এরকম চেঞ্জেস করা হবে অর্থনীতিতে, যাতে আমাদের ইন্ডিয়া আরও এগোতে পারে। ঠিক আছে, তো ইকোনমিক রিফর্মের মেন তিনটে ভাগ ছিল, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটি, সে ভাগটি হলো লিবারেলাইজেশন, সেকেন্ড হচ্ছে প্রাইভেটাইজেশন, আর থার্ড হচ্ছে গ্লোবালাইজেশন। তো প্রথম ভাগটি লিবারেলাইজেশন, এটাই নিয়ে এবার আমরা আলোচনা করব। ফার্স্ট যে ভাগ সেটা হচ্ছে লিবারেলাইজেশন, বা এটাকে বাংলায় বলা হয় উদারনীতি। ঠিক আছে, উদারীকরণ যেটাকে বলা হয়, তার মানে হচ্ছে গভর্নমেন্ট উদার হচ্ছে মানে হচ্ছে গভর্নমেন্ট নিজের যে বিজনেস, সেই বিজনেসটা প্রসার করছে এবং বাইরের দেশকে আমাদের দেশে ব্যবসা করার জন্য উৎসাহ দিচ্ছে। এটাকে বলা হচ্ছে লিবারেলাইজেশন। It refers to the process of relaxation of government restrictions practiced so far. তার মানে কি? তার মানে হচ্ছে গভর্নমেন্ট এটা করার জন্য তার যে রেস্ট্রিকশনসগুলো ছিল, বাণিজ্যর যে নীতির যে রেস্ট্রিকশনসগুলো ছিল, সেগুলোকে কমিয়ে দিচ্ছে, রিল্যাক্সেশন করছে, তার মানে হচ্ছে কমিয়ে দিচ্ছে। এছাড়া পার্টিকুলারলি ইন দ্য এরিয়াস অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক পলিসিস, যে পলিসিসগুলো যেগুলো ছিল সেই পলিসিসগুলোতে রিল্যাক্সেশন আনছে, ইজ করছে, যাতে বিজনেসটা ইজি হয়। দাস উই ক্যান সে দ্যাট হোয়েন গভর্নমেন্ট অ্যাটেম্পস টু লিবারালাইজ ট্রেড, ইট রিমুভস সাবসিডিজ অ্যান্ড আদার রেস্ট্রিকশনস অন ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে এই যে সাবসিডিগুলো যেগুলো দেয়, যেগুলো ভর্তুকি, তো ভর্তুকি সেগুলো কমিয়ে দিচ্ছে, এবং রেস্ট্রিকশান যেগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস, যে ফ্লোতে যে রেস্ট্রিকশানস থাকে, মানে ভ্যারিয়াস টাইপ অফ ট্যাক্সেস থাকে, ইন্টারন্যাশনাল ট্যাক্সেস থাকে, সো সেই ট্যাক্সের এবং অন্যান্য যা যা নিয়ম নীতি পলিসিস ছিল, সেই পলিসিসগুলোকে ইজি করে দিল, যাতে আমাদের দেশেও কোনো প্রোডাক্টও যাতে বাইরে ইজিলি সে সেল করতে পারে, অথবা দেশীয় কোনো কোম্পানি বাইরে ইজিলি ওপেন আপ হতে পারে। ঠিক আছে, এছাড়া বিদেশের কোনো কোম্পানি আমাদের দেশে এসে কোম্পানি খুলতে পারে এবং সেই কোম্পানির প্রসারও করতে পারবে এখানে, এই দেশে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন কথার অর্থ তোমরা বুঝতেই পারছো, যে প্রাইভেট কোম্পানিগুলোর হাতে কিছু আমাদের পিএসইউস যেগুলো, সেগুলোর শেয়ার্স দিয়ে দেওয়া। ঠিক আছে, এবার এই প্রসেসটা কী সেটা আমরা একটুখানি দেখে নিই। ইট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ অ্যাসেটস অর সার্ভিস ফাংশন ফ্রম পাবলিক টু প্রাইভেট ওনারশিপ and withdrawal of control over it, and allowing private sector to operate in such areas which were so far close to them. তার মানে হচ্ছে গভর্নমেন্টের যা যা অ্যাসেট আছে, ঠিক আছে, সেই অ্যাসেট, শেয়ার্স, সব কিছুই ফাংশন, সব কিছু গভর্নমেন্ট কী করছে, প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছে, ওনারশিপটাও প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছে, এবং নিজের যে সেই ব্যবসাটার ওপর যে অধিকারটা ছিল, সেই অধিকারটা কিছুটা পরিমাণে কমিয়ে নিচ্ছে। ঠিক আছে, সেটাকেই আমরা বলছি প্রাইভেটাইজেশন এইখানে। তো এর ফলে কি দেখা যাচ্ছে, যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে, মানে কোম্পানিগুলোর
চালানোর জন্য যে ইনভেস্টমেন্টের দরকার সেই ইনভেস্টমেন্ট প্রাইভেট থেকে আসছে, গভর্নমেন্টের দায়িত্ব কম হচ্ছে, ঠিক আছে, এবং গভর্নমেন্ট শুধু এর ফলে যে প্রফিটটা সেই প্রফিটটাকেই জনসাধারণের জন্য ইউজ করতে পারছে। এরপরে এটা আমরা দেখতে পাই মানে প্রাইভেটাইজেশন কিন্তু 100% কন্ট্রোল ট্রান্সফার করে দেওয়া নয়। দ্যাট ইজ প্রাইভেটাইজেশন ডাজ নট মিন 100% ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্রম পাবলিক সেক্টর টু প্রাইভেট সেক্টর। তার মানে কিছুটা পরিমাণ ক্ষমতা অবশ্যই গভর্নমেন্টের কাছে থাকে রুলস অ্যান্ড রেগুলেশনসকে বজায় রাখার। যে কোনো কোম্পানি যদি এখানে ইন্ডিয়াতে কাজ করে তো তার কিছুটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কন্ট্রোল করে, যে কোম্পানি কীভাবে চলবে না চলবে, কোম্পানির কিছু রুলসকে কন্ট্রোল করে, কিছু, সবটা নয়, বাট কিছু ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করে। তো প্রাইভেটাইজেশন বেসিক্যালি এটাকেই আমরা বলবো যে গভর্নমেন্টের কিছু সেক্টরগুলোকে প্রাইভেট করে দেওয়া, সেটাকেই মেনলি এখানে প্রাইভেটাইজেশন বলা হচ্ছে। ইন ইন্ডিয়া এ পার্ট অফ প্রাইভেটাইজেশন ইজ ইন দ্য ফর্ম অফ ডিসইনভেস্টমেন্ট। ইন্ডিয়াতে প্রাইভেটাইজেশনের একটি পার্ট রয়েছে, যে পার্টটাকে আমরা মেনলি বলি যে ডিসইনভেস্টমেন্ট, ঠিক আছে। ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে এর পরের যে স্লাইডটা সেটা আমরা দেখব যে ডিসইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়াতে কেন হয় বা হয়েছে, তার ফলে আমরা কি পেয়েছি, ঠিক আছে। ডিসইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টটাকে সরিয়ে নেওয়া, ওকে। তো এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। তো ডিসইনভেস্টমেন্ট ইজ ওয়ান অফ দ্য মেথডস অফ প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশনের একটি মেথড হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। এই ডিসইনভেস্টমেন্টটা কিন্তু ইন্ডিয়াতে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে যেই সব কোম্পানিগুলোতে গভর্নমেন্ট হাইলি ইনভেস্ট করতো কিছু কিছু সেক্টরগুলোতে গভর্নমেন্টের, তো সেই সেক্টরগুলোতে যেহেতু অনেক কারণে গভর্নমেন্টের হয়তো লোন হয়ে যাচ্ছিলো বা ভালো করে সঠিক মতো চালাতে পারছিল না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে প্রফিটটা ঠিকমতো তারা আর্ন করতে পারছে না, এবং তার থেকেও মেন ব্যাপার যে সেটাকে পরিচালনা করাটা গভর্নমেন্টের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। সেই সব অনেক ফ্যাক্টরস থাকে, সেই ফ্যাক্টরগুলোকে বিচার করে গভর্নমেন্ট যখন ডিসাইড করে যে কোনো কোম্পানির শেয়ারগুলোকে আমরা তাহলে মার্কেটে তুলবো, ঠিক আছে, মার্কেটে তুলবো এবং কিছু শেয়ার আমরা বেচে দেবো, দিয়ে মেজরিটি স্টেকস প্রাইভেট কোনো ওনার সংস্থা থাকবে তাকে দেওয়া হবে, তো সে বেসিক্যালি মালিকানা ভুক্ত হবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। এর মানে হচ্ছে রিডিউসিং ইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্টটাকে রিডিউস করা। তো এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই ডিসইনভেস্টমেন্টের। অলরেডি আগে অলরেডি ওই 1992-93 সালে অনেক কোম্পানি এরকম ডিসইনভেস্টমেন্ট করা হয়েছিল, কেননা এই পলিসিটা যখন এসেছিলো তখন 1992 সালের দিকে। তো ওই টাইমে দেখা গেছে যে জেসপ অ্যান্ড কো নামে একটি বড় কোম্পানি ছিল, সেই কোম্পানিও কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিং ছিল, তো সেই কোম্পানিকে কিন্তু প্রাইভেটাইজেশন করা হয়। তারপরে এখন রিসেন্ট যদি আমরা লক্ষ্য করি, রিসেন্ট ট্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়াও কিন্তু প্রাইভেটাইজেশনের দিকে গেছে। এছাড়া অনেক আরও নীতি পরিবর্তনের ফলে অনেক কোম্পানি কিন্তু এখন মানে যেগুলোতে দেখা যাচ্ছে গভর্নমেন্টের দায় রয়েছে, যেই জায়গাগুলোতে, যেই সেক্টরগুলোতে গভর্নমেন্টের পরিচালনা করতে অসুবিধা হচ্ছে, রেভিনিউ কম জেনারেশন হচ্ছে বা কিছু পরিমাণে ফল্ট হচ্ছে, তো সেই সব ক্ষেত্রগুলোতে কিন্তু গভর্নমেন্ট এখন প্রাইভেট ওনারশিপ দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এটাইকে বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টটা কমিয়ে দেওয়া। এটাই প্রসেসটা কবে স্টার্ট হয়েছিল? দিস প্রসেস স্টার্টেড ইন ফ্রি ইন্ডিয়া, মানে ইন্ডিয়া যখন স্বাধীন হয়েছিল, ফ্রি ইন্ডিয়া, ডিউরিং দ্য ইয়ার 1992 to 1993। 1992 থেকে 93 সালের মধ্যে এটা স্টার্ট হয়েছিল আন্ডার দ্য পলিসিটার নাম তোমরা ভালো করে মনে রাখবে, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ গভর্নমেন্ট। এটা কবে পাবলিশ হয়েছিল? পাবলিশড অন 24 জুলাই 1991। 1991 সালের 24 জুলাই এই পলিসি পাস হয়। এই পলিসি অনুযায়ী গভর্নমেন্ট এই ডিসইনভেস্টমেন্ট করাটা স্টার্ট করেছিল 1992 থেকে 93 সালের মধ্যে।
Under this disinvestment process, the shares of some selected PSUs were offered to some selected financial institutes and mutual funds. তার মানে গভর্নমেন্টের আন্ডারে যে পিএসইউ কোম্পানি ছিল তার যে টোটাল যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো এবার তারা কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং মিউচুয়াল ফান্ডসের ভাগ করে দিল, ঠিক আছে। তাহলে কী হলো, গভর্নমেন্টের দায়িত্ব কমলো। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন মিনিংটা কি? ইট ইজ এ প্রসেস অফ ইন্টিগ্রেটিং দ্য ডোমেস্টিক ইকোনমি উইথ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। তার মানে ডোমেস্টিক ইকোনমিটা যেটা আমাদের রয়েছে, দেশীয় যে অর্থনীতি, সেই অর্থনীতিকে কার সাথে ইন্টিগ্রেট করা? ওয়ার্ল্ড ইকোনমির সাথে, ওয়ার্ল্ডের সাথে, ঠিক আছে। ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, গ্লোবালাইজেশন রিফার্স টু দ্য প্রসেস অফ ওপেনিং আপ অফ দ্য ইকোনমি টু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে ইন্ডিয়ান যে মার্কেট প্লেসগুলোটা আছে সেই মার্কেটটাকে ওপেন আপ করে দেওয়া বিদেশি ইনভেস্টরদের জন্য, এবং ঠিক ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে তারাও যেন বিদেশে গিয়ে ঠিক সিমিলার কাইন্ডে ব্যবসা করতে পারে এবং সেখান থেকে প্রফিট এবং রেভিনিউ জেনারেট করতে পারে। তো এটাকেই বলা হচ্ছে গ্লোবালাইজেশন, মানে হচ্ছে বিশ্বায়ন, যেটাকে আমরা বলতি, বা পুরো বিশ্বে ছড়িয়ে পড়া, ঠিক আছে, এবং বিশ্বের জিনিস আমাদের এখানে পাওয়া। আমি যদি এক্সাম্পল বলি যে কিছু বছর আগে ধরো রিবক, অ্যাডিডাস, পুমা, এই ব্র্যান্ডগুলো, এগুলো তো একটা গ্লোবাল ব্র্যান্ড, তাই না? এই গ্লোবাল ব্র্যান্ডগুলো ছিল না অনেক বছর আগে, ইন্ডিয়াতে ছিল না, কিন্তু বিদেশে ছিল, বিদেশে অনেক জায়গায় ছিল। তো যারা এই গ্লোবালাইজেশন পদ্ধতি ইকোনমিতে এনেছিলেন সেই সব দেশগুলোতে কিন্তু বিদেশি ব্র্যান্ডগুলোকে রাখা হয়। তার মানে হচ্ছে কোনো দেশে গিয়ে আমি যদি কোনো বিদেশি ব্র্যান্ড আমি দেখতে পাই, তার মানে সেই দেশ কিন্তু গ্লোবালাইজেশনের আন্ডারে রয়েছে। আমাদের ইন্ডিয়াতেও দেখা যায় ভেরিয়াস বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র এখন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে, ব্র্যান্ডেড জিনিসপত্র। তো এগুলোকেই কিন্তু আমরা গ্লোবালাইজেশন বলি। ইনফ্যাক্ট আমাদের দেশেরও কিছু প্রোডাক্ট, খাদির প্রোডাক্ট, এছাড়া দেশীয় অন্যান্য অনেক প্রোডাক্ট, সেগুলো কিন্তু বিদেশের মার্কেটেও রাখা হয়, তাই না? তো এইগুলোও কিন্তু গ্লোবালাইজেশনের আন্ডারে পড়ছে, মানে বিদেশের কোনো জিনিস যেটা বিশ্বে চারিদিকে চলছে সেটা আমাদের দেশেও আছে। তো দ্যাট ইজ গ্লোবালাইজেশন। অ্যাজ এ এক্সাম্পল আমি এটা বললাম। এবার মেন ব্যাপারটা হচ্ছে এটা ওপেন আপ করে দিচ্ছে কি আমাদের ইকোনমিকে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ওপেন আপ করে দিচ্ছে, খুলে দিচ্ছে সব বিশ্ব দরবারে এই আমাদের ইকোনমি বা আমাদের যে অর্থনীতিটা রয়েছে সেটাকে ওপেন করে দিচ্ছে যাতে বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা হয়, ঠিক আছে। এটা কিভাবে ওপেন করছে দেখো, 4টে প্রসেস এখানে রয়েছে। ইনভেস্টমেন্টটা কীভাবে করে? প্রথম, প্রোভাইডিং রিকুইজিট ফেসিলিটিস। গভর্নমেন্ট কিছু ফেসিলিটিস দিচ্ছে বাইরের কোম্পানিগুলোকে, যে আপনারা আসুন এবং এসে আমাদের সাথে ব্যবসা করুন, আমাদের দেশে কোনো আপনাদের ব্রাঞ্চ খুলুন, ঠিক আছে। তো সেই ফেসিলিটিসগুলো গভর্নমেন্ট দিচ্ছে। রিমুভিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার কনস্ট্যান্ট। ভ্যারিয়াস যে বাধাগুলো ছিল আগে, যে কনস্ট্যান্টগুলো যেগুলো আটকে রাখছিল বিশ্বের অন্য কোম্পানিকে ভারতে আসতে, তো সেই বাধাগুলোকে সরিয়ে ফেললো এবং অনেক পলিসিস এনে নিয়ম নীতিতে চেঞ্জ করে যাতে ব্যবসাটা ইজি চলে সেই ব্যবস্থা করা হলো, ঠিক আছে। অনেক ল থাকে, নিয়ম ছিল যেগুলো আগে, যেগুলো কঠোর হতো, যার ফলে ব্যবসা করতে ব্যবসাদারদেরই ইচ্ছা করতো না যে এখানে এসে এতটা কঠোর যদি হয় সিস্টেম, তো আমরা ইজিলি সেখানে প্রফিট গেন করতে পারবো না। তো সের ফলে কি তার ফলে দেখা যাচ্ছে যে ব্যবসা কম আসতো। তো এবার কি হয়েছে, ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অন্যান্য যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলোকে কমিয়ে দিল। থার্ড পয়েন্ট কী আছে? অ্যালাউইং ইন্ডিয়ান কোম্পানিজ টু এন্টার ইন্টু জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড ফরেন কোলাবোরেশন। মানে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে সেগুলোকে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিদেশিদের কোম্পানিদের সাথে, যেমন অনেক তুমি এখন দেখতে পাবে অনেক কোম্পানি আছে আমাদের এখানে যেগুলো বিদেশির সাহায্যপ্রাপ্ত ফান্ডে চলে, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মারুতি কোম্পানি আগে ছিল, শুধু মারুতি কোম্পানি ছিল গাড়ির, কিন্তু মারুতি সুজুকি এখন দেখবে তোমার নাম হয়ে গেছে। তবে সুজুকি কিন্তু জাপানের কোম্পানি, তো জাপানের কোম্পানি ওরা কিন্তু হাইলি ইনভেস্ট করেছে মারুতি কোম্পানিতে, এর ফলে কিন্তু নাম হয়ে গেছে মারুতি সুজুকি,
ঠিক আছে। তো সেরকমই অনেক কোম্পানি আছে যেগুলোতে হাইলি বিদেশের টাকা ইনভেস্ট হচ্ছে এবং বিদেশি কোম্পানির সাথে একসাথে কাজ করা হচ্ছে, ঠিক আছে। অনেক আইটি সেক্টরস রয়েছে যারা এভাবে হাইলি পুরোপুরি ইনভেস্টমেন্ট রয়েছে বিদেশের সাথে। অনেক বিপিও সেক্টর রয়েছে যেখানে পুরোটাই ধরে নাও যে বিপিওর অর্ধেকটাই তোমার বিদেশের ইনভেস্টমেন্ট আর বাকিটা ইন্ডিয়ান, এরকম। তো এগুলো কিন্তু সবই এসেছে এই গ্লোবালাইজেশনের ফলে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এনকারেজিং প্রাইভেটাইজেশন। তার মানে প্রাইভেটাইজেশনটাকে এনকারেজ করা হচ্ছে যে আপনারা আসুন, এসে আমাদের এখানে দেশে কোম্পানি খুলুন। এবং আরেকটা কথা সেটা হচ্ছে গভর্নমেন্ট যেহেতু অনেক শেয়ার বেচে দিচ্ছে প্রাইভেটকে, তো প্রাইভেটরাও চাইছে যে গভর্নমেন্টের কোনো বড় সেক্টর, সেই সেক্টরকে তাদের আন্ডারে নেওয়া, আন্ডারটেক করা এবং সেখান থেকে ভালো প্রফিট রেভিনিউ জেনারেট করা। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এফেক্টস অফ গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়া। মানে এই যে গ্লোবালাইজেশন হলো, তো গ্লোবালাইজেশন ফলে কি দেখা গেল ইন্ডিয়াতে। তো দেখো আমি পয়েন্টস ওয়াইজ তোমাদের লিখেছি। তো প্রথম পয়েন্ট দেখো, ইনক্রিজ ইন ইন্ডিয়াস শেয়ার ইন ওয়ার্ল্ড ট্রেড। ওয়ার্ল্ড ট্রেডে মানে বিশ্বে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেই ব্যবসা বাণিজ্যতে দেখা যাচ্ছে ইন্ডিয়ারও শেয়ার এবার স্টার্ট হতে শুরু করলো, বা শুরু করেছিল অলরেডি, কিন্তু এবার ইনক্রিজ করছে, বাড়ছে, ঠিক আছে। সে যত ইন্ডিয়া বিদেশের সাথে সম্পর্ক করবে, যত বিদেশে গিয়ে কোম্পানি খুলবে বা বিদেশের গিয়ে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেডের পরিমাণ কিন্তু বাড়ছে, শেয়ারও বাড়ছে ইন্ডিয়ার। বিশ্বে যদি আমরা শেয়ার ক্যালকুলেট করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টটা কিন্তু বেড়েছে। তারপরে হচ্ছে ইনক্রিজ ইন ইন্ডিয়াস ফরেন কারেন্সি রিজার্ভ। ফরেন কারেন্সি যেটা থাকে, যে অন্যান্য দেশের কারেন্সি যে রিজার্ভ করা থাকে, সো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ইন্ডিয়ার যেহেতু ভ্যারিয়াস বিদেশের সাথে ট্রানজ্যাকশানস হচ্ছে, তো তার ফলে ইন্ডিয়ার যে ফরেন কারেন্সি রিজার্ভটা রয়েছে সেটা ইনক্রিজ করছে। থার্ড পয়েন্ট হচ্ছে গ্রোথ ইন এক্সপোর্ট যে ব্যবসাটা, মানে ইন্ডিয়া আমাদের দেশের যা প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট বিদেশে দেওয়া, এটাকেই আমাদের বলছি যে অ্যাজ এক্সপোর্ট বিজনেস বলা হয়। বাইরে আমাদের দেশের প্রোডাক্ট বাইরে পাঠানোকে এক্সপোর্ট বলা হয়। তো সেই এক্সপোর্টে কিন্তু গ্রোথ করছে, কেননা বিদেশের সাথে বেশি পরিমাণে সম্পর্ক হচ্ছে এবং অন্যান্য দেশ থেকে আমাদের জিনিস অর্ডার করা হচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে বিক্রি বাট্টা বাড়ছে। এক্সচেঞ্জ রেট ফর রুপি হ্যাজ রিমেন্ড অলমোস্ট স্টেডি। এই রুপির যে ভ্যালুয়েশন যেটা হয়, মানে টাকার যে আমাদের ভ্যালু, ওটার যে ফ্লাকচুয়েশানটা ছিল, সেই ফ্লাকচুয়েশানটা কিন্তু দেখা গেছে যে ঠিকঠাকভাবে যাচ্ছে, মানে খুব একটা পড়ে যাচ্ছে না দাম। মানে যদি আমরা ডলারের রেসপেক্টে আমাদের দামটা দেখি, যে অন অ্যান অ্যাভারেজ যেরকম স্টেডি থাকার কথা সেরকম স্টেডি রয়েছে, মানে এই জিনিসটাতে দেখা যায়। যদি আমাদের ইন্ডিয়ার প্রোডাক্ট বিদেশে আরও যায় এবং ইন্ডিয়া অ্যাজ এ লার্জ এক্সপোর্টার কান্ট্রি হিসাবে যদি নিজেকে এস্টাবলিশ করতে পারে, সেক্ষেত্রে তখন দেখা যাবে কিন্তু ইন্ডিয়ান রুপির ভ্যালু প্রায় ডলারের কিন্তু কাছাকাছি হতে পারে, মানে যদি ইন্ডিয়া সেভাবে ওয়ার্ল্ডে ট্রেড করতে শুরু করে। তো ঠিক আছে, আপাতত একটা স্টেডি রয়েছে রুপি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল কনফিডেন্স ইন ইন্ডিয়া হ্যাজ বিন রিস্টোর্ড। মানে ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো লেভেলের মিটিং হয়, সেখানে একটা ইন্ডিয়ার একটা কী থাকবে, একটা কনফিডেন্স থাকবে যে ইন্ডিয়ার একটা পাল্লা ভারী যেটাকে বলে, এই যে ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড ট্রেডে এসে গেছে, বিশ্বের ব্যবসাদারের মধ্যে নাম লিখিয়ে ফেলেছে, ঠিক আছে। তো এর ফলে ইন্ডিয়ার যে পাল্লা ভারী, সেই পাল্লা ভারীটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া ইন্ডিয়ান কোম্পানিজ আর এক্সটেন্ডিং ইন ফরেন কান্ট্রিজ। ইন্ডিয়ান কোম্পানিগুলোকে বিদেশে যেহেতু ব্যবসা করার জন্য ছাড়পত্র দেওয়া হয়ে গেছে, তো এর ফলে দেখা গেছে ইন্ডিয়ান কোম্পানি ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করছে বিদেশ থেকে। যেরকম উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরো টিসিএস বা টাটা কনসালটেন্সি যে সার্ভিস, টিসিএস ইজ যে মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড। তো সেক্ষেত্রে দেখা যায় ওদের অনেক মানে যে প্রফিট জেনারেশন, সেটা কিন্তু শুধু ইন্ডিয়া থেকে নয়, ইউএস, ইউরোপ, ভেরিয়াস এশিয়ান কান্ট্রিজ থেকে আসছে।
এছাড়াও অন্যান্য অনেক ইন্ডিয়ান কোম্পানি রয়েছে আইটি সেক্টরে, যেমন উইপ্রো রয়েছে, ইনফোসিস রয়েছে। তো এরা কিন্তু বেশ পরিমাণে বিদেশের সাথে ব্যবসা করে বিদেশ থেকে ভালো প্রফিট জেনারেট করছে, তো এক্সটেন্ড করছে ইন্ডিয়া। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ইকোনমিক রিফর্মস, যে ভ্যারিয়াস অর্থনীতি চেঞ্জ করে কি কি জিনিস আমাদের করা হয়েছে ইন্ডিয়াতে। তো এই এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে এই যে ইকোনমিক রিফর্মটা আমরা দেখলাম, এই ইকোনমিক রিফর্মটাকে শর্টে কিন্তু বলা হয় এলপিজি, বা লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। ঠিক আছে, শর্টে কিন্তু এটাকে এলপিজিও বলা হয়, এলপিজি স্কিম বা এলপিজি পলিসি। তো আশা করি তোমরা আজকের এই টপিকটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো অন্য টপিক নিয়ে। থ্যাংক ইউ।